জীবনের সব গল্প ঠিক সময়ে ঘড়ি ধরে হোক বা না হোক, আমাদের গল্প কিন্তু ঘড়ি মিলিয়েই শুরু হয়, ঠিক রাত ৯টায়। এটা শুধু গল্পেরই সময়। শুনছেন ৯টার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমরা কোনোভাবেই ব্ল্যাক ম্যাজিককে সমর্থন করি না। ব্ল্যাক ম্যাজিকের চর্চা সমাজের পক্ষে নিন্দনীয়। ও বাবু গো, আমার সর্বনাশ হয়ে গেল গো। কি হলো? আরে কি হলো বাবু? আবার? হ্যাঁ বাবু। মেয়েটির কান্না শুনে আশপাশ থেকে একজন দুজন করে লোক বেরিয়ে এলো। একটা ছোটখাটো জটলাও তৈরি হয়ে গেল। সব কটা মুখ যেন অজানা ভয়ে থমথম করছে। সবাই কেমন দিশেহারা। ভয় পাওয়া ছাড়া অন্তত তাদের আর কিচ্ছুটি করার নেই। কারণ সেই গ্রামে একটার পর একটা বাচ্চা ছেলে উধাও হয়ে যাওয়ার মতো রহস্যময় ঘটনা ঘটেই চলেছে, আর তারা কেউ কিচ্ছুটি বুঝতেই পারছে না। লোকগুলোর মাঝখানে দাঁড়িয়ে সেই ঘটনাগুলোর কারণটাই আন্দাজ করার আপ্রাণ চেষ্টা করছে সুদীপ। কুছ মিলা বাবুজি? না না, কিচ্ছু পেলাম না। তোমরাও তো খুঁজছিলে, কিছু পেলে? না বাবুজি, কুচ্ছু নেই। তোমরা কোথায় গিয়েছিলে? বহুত দূর, ওই বনের দিকে। ওই দিকে आप लोग যেতে পারবেন না। আরে পুলিশকে খবর না দিলে তো এগুলো চলতেই থাকবে। বাঙালি বাবু লেখা পড়া জানা, কি বুঝাবো? अगर यहाँ पर रहना अभी और भी मुश्किल हो गया है। আরে 15 দিনের মধ্যে 3-3টে বাচ্চা ছেলে উধাও হয়ে গেল। দিহি শহর এখান থেকে অনেকটা দূরে, প্রায় 9 মাইল রাস্তা। তোমরা কি করছো? দারোগাকে গিয়ে খবর দাও। জঙ্গল তো পাহাড় অঞ্চলের গাঁ, বেশি লোকও থাকে না। গাঁগুলো দূরে দূরে। এখানে এরকম বিপদ হলে আমরা কি করে বাঁচি বলেন তো? তবু মজুমদার সাহেবের কুঠিতে আপনারা এসেছেন, আছেন, কত ভরসা আমাদের। আরে আমরা তো মাত্র কয়েকদিনের জন্য এসেছি, বেড়াতে এসেছি, কদিন পরেই চলে যাব। কিন্তু তোমাদের তো এইভাবে চলতে পারে না। मन्नू, झोपड़ी को भी ले गया रे। झोपड़ी को भी ले गया। क्या बोला? हाय राम, ये कैसी मुसीबत में फंस गए हम। सुना बाबू, सुना आपने? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে ধরা গল্প অবলম্বনে আজকের গল্প তান্ত্রিকের কবলে। সুদীপ, সতীশ আর হীরেন এই 3 বন্ধু মিলে বেড়াতে গিয়েছিল সোন নদের ধারে নাহানপুর নামে একটা ছোট্ট গ্রামে। সেখানকার বেশিরভাগ লোকই গরু মোষ চড়িয়ে দুধ ঘি বানিয়ে বিক্রি করেই জীবন চালায়। অর্থাৎ যে কটা ঘর আছে তারা বেশিরভাগই গোয়ালা। এই গ্রামেরই একসময় বেশ নামডাকওয়ালা মজুমদার সাহেবের কুঠিতেই ওরা উঠেছিল। কিন্তু ঘুরতে গিয়ে সে এক বিপত্তি। ওখানে পৌঁছেই ওরা দেখতে পেল গোটা গ্রামটা কেমন যেন থম মেরে আছে। গ্রামের সকলের চোখে মুখে একটা অজানা আতঙ্কের ছাপ। গত 15 দিনের মধ্যে পর 3টি বাচ্চা ছেলে গ্রাম থেকে একেবারে উধাও হয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি হয়েছে, কিন্তু ফল কিছুই হয়নি। বাচ্চাগুলোকে পাওয়া যায়নি। এমনকি তারা কোথায় যেতে পারে সে ব্যাপারে আঁচ করার মতো সামান্য কোনো সূত্র কোথাও নেই। গ্রামে পৌঁছে পরের দিন কাছে পিঠে একটু ঘুরতে গিয়েছিল ওরা। ফেরার পরেই দেখল সেই গ্রামেরই কয়েকজন বাংলোর বারান্দায় বসে ওদের জন্য অপেক্ষা করছে। তাদের মধ্যে থেকেই একজন মহিলা ওদের দেখেই চিৎকার করে কেঁদে উঠল। এবার তার বাচ্চাও নিখোঁজ। মানুষগুলো যে কি ভীষণ উদ্বিগ্ন সেটা তাদের চোখে মুখে স্পষ্ট। আর এই ভয় বা উদ্বেগকে যে নিতান্তই অকারণ বলে উড়িয়ে দেওয়াও যায় না সে কথাও বোঝা গেল। সুদীপের সঙ্গে কথা বলে দল বেঁধে মশাল জেলে ওরা সেদিন যখন চলে গেল তখন রাত প্রায় 10টা।
তারপর ঠিকমতো খাওয়া বা ঘুম কোনোটাই আর ওদেরও হলো না। 3 জন বন্ধু মিলে ঘুরতে এসেছে বটে, কিন্তু এমন অসহায় মানুষগুলোকে দেখে ঘোরার কথা ওরা ভুলেই গেল। সুদীপ, সতীশ আর হীরেন ঠিক করলো যে পরের দিন সকালেই এই রহস্য উদ্ধারে তারা নামবে, আর এই উদ্ধার কাজের নেতৃত্ব দেবে সতীশ গিরি। ঠিক হলো রোটেসগড় দিয়েই খোঁজার কাজটা তারা শুরু করবে। ওই দেখ একজন আসছে মোষ নিয়ে। এই গ্রামেরই লোক হবে নিশ্চয়ই, বুঝলি? দাঁড়া দাঁড়া, জিজ্ঞেস করি। ও ভাই, রোটাসগড় এইদিকেই তো? वहाँ क्यों जाएंगे बाबूजी, कोई नहीं मिलेगा। क्या? एक चौकीदार रहता है मगर वो भी अभी ऊपर नहीं है, नीचे गांव में मिलेगा। कुछ नहीं मिलेगा ऊपर बाबूजी, कुछ नहीं। এই সতীশ, এখন কি করবি তাহলে? চল তাহলে জঙ্গলের দিকেই যাই, কি বলিস? সুদীপ, সতীশ, ওই দেখ মহুয়া গাছের তলায়। আরে অত বড় বড় বাঘের থাবার দাগ তো। ছেলেগুলোকে বাঘে নিচ্ছে না তো? হ্যাঁ, যা বাঘের উৎপাত এখানে, আর চারিদিকে এত বন জঙ্গল। সেটা কি করে সম্ভব? বাঘ গায়ের মধ্যে ঢুকলে ওখানে তো পায়ের দাগ থাকতো। কি যে বলিস না। তা ঠিক। চল আগে বাংলোয় ফিরে লাঞ্চটা সেরে নি। হ্যাঁ, সেই ভালো। তারপর না হয় আবার কাছে পিঠে কোথাও বেরোনো যাবে। আর বাচ্চাটাকে খুঁজবো না? আরে হবে, আগে লাঞ্চটা তো করি, তারপর না হয়। হাঁসের মাংস দিয়ে দুপুরের খাওয়াটা সারতেই বাংলোয় ফিরেছিল সুদীপরা। সকালে বেরোনোর আগে ধীরেন সৈন্যদের চর থেকে বালু হাঁস শিকার করে এনেছিল, কিন্তু খাওয়ার সময় বাদ সাধল সতীশ। শিকার করা বর্বরের কাজ, তা জানিস না? কেন, বাজার থেকে কখনো মাংস কিনে খাসনি যেন? আমি তো দেখে শুনে সেই জন্তুকে মারিনি। তাছাড়া সে মাংস আমি না কিনলে অন্য কেউ কিনতই। এই বাইরে কিসের গোলমাল হচ্ছে না? চল তো দেখি। হ্যাঁ চল তো। কি হয়েছে? কি ব্যাপার? আজ আবার একটা ছেলে চুরি হয়ে গেছে বাবু। সে কি? কোথায়? কখন হলো? ওই উনাও গ্রামে। না, সেটা কোথায়? ওই নাহানপুর থেকে 2 মাইল দূর বাবু। बाबू, एक तो छोटा लड़का के लिए तार माँ फिरছিল। वो गांव के बाहर एक तो माठ है ना, ওই মাঠ থেকে রাস্তার পাশে একটু জায়গাতে ও লড়কা কো বিঠা কে ওর মা শাল পাতা আনতে গিয়েছিল। ফিরে এসে দেখে उसका लड़का गायब। সে কি? হ্যাঁ বাবু। আচ্ছা, কিছু দেখতে পেয়েছে? ধরো বাঘের পায়ের ছাপ বা ওই জাতীয় কিছু? নেই বাবু। মানুষের? অত ভালো করে কি সে তখন দেখেছে বাবু? তোমাদের আবারও বলছি, তোমরা পুলিশের কাছে যাও। আমরা আর কি করব বলো? দেখি না হয় একটু এদিক ওদিক। জি বাবু। এক কাজ করো, তোমরা যাও। জি আচ্ছা। এই চল তো, আমরা একটু ওদিকটা দেখি। হ্যাঁ চল। আরে খেয়ে উঠেই আবার? আচ্ছা ঠিক আছে, চল। কি কাণ্ড বলতো দেখি। আর আমাদের কপালটা দেখ। আরে ওপাশটা দেখ, ভালো করে দেখিস কিন্তু। না, কিছু নেই রে। এদিকে আর কোথায় খুঁজবো বলতো? সেই কতই তো খুঁজলাম, তবু আচ্ছা চল আর একটু খোঁজাই যাক। হ্যাঁ, বাচ্চাটাকে যদি মায়ের কোলে ফিরিয়ে দিতে পারতাম রে। খুঁজতে খুঁজতে সূর্য অস্ত যেতে বসল। জঙ্গলে দিনের বেলায় ভালো করে আলো ঢোকে না, সন্ধে নামলে তো আর কথাই নেই। সূর্য ডুবতেই আশপাশটা কেমন ঝুপসি হয়ে এলো একেবারে। 10 হাত দূরে কি আছে তাও যেন ভালো করে দেখা যাচ্ছে না। তার উপর ওরা আবার শুনেছে এখানকার জঙ্গলে নাকি বাঘ বেরোয়। হিরেনের এবার গলা শুকিয়ে একেবারে কাঠ। সেই আগে বলে উঠল, এই অন্ধকার হয়ে আসছে রে, চল এবার বাংলোয় ফিরতে হবে, হাঁটা লাগা। হ্যাঁ ঠিক বলেছিস, অজানা অচেনা জায়গা, চারিদিকে জঙ্গল, তার উপর আবার বাঘেরও ভয় আছে। সতীশ, চল ফেরা যাক। ওদিকে কিছু পেলি না? না না রে, চল ফেরাই যাক। হ্যাঁ তাই চল, ফেরাই যাক। আমিও তেমন কিছুই যদিও পেলাম না দেখতে। বেড়াতে এসে শেষে আবার বাঘের পেটে না যেতে হয়। তোর আর কি, মা নেই বাবা নেই, মরে গেলে কাঁদারও কেউ নেই, কিন্তু সুদীপ আর আমার তো আবার। আচ্ছা, আমরা এখানে কতদিন হলো এসেছি বলতো?
কতদিন হবে? এই 3-4 দিন হবে। আরো কতদিন থাকবো? 4 বা 5 দিন, কি বলিস? হ্যাঁ, তা হবে। আসলে ঝামেলাটা না চুকলে তো আর। এ তো বটেই, পকেটের পয়সা খরচ করে বেড়াতে এসে কি ফ্যাসা দিই না পড়লাম। হ্যাঁ, বাচ্চাটার মায়ের ওই রকম কান্না শোনার পরেও তুই এই কথাটা বলতে পারলি? এই 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 তোর এই অনেস্ট পরোপকারী সাধু সন্ন্যাসী টাইপ নেচারের জন্যই তোকে আমরা সতীশ মহারাজ বলি, বুঝলি? জানি জানি, এ আর নতুন কথা কি? লেগ পুলিং করাটা তো তোদের অভ্যেস। কোনো ভালো জিনিসকে কখনো সাপোর্ট করেছিস তোরা? এই সেদিন মনে আছে ওই যে রে বুড়িটার থেকে টমেটো কিনলাম বাজার থেকে কম দামে, তারপর আমাদের সতীশ মহারাজের টানা 1 ঘন্টা ভাষণ। ও পুরো সিনেমার বিবেক। এই তুই এবার থাম, সেদিন আমাদের ওই টমেটো চাটনি পুরো মাঠে মারা গিয়েছিল তোর জন্য। এই সেদিনের জন্য না, সরি ব্রাদার, কিন্তু তুই বল এরা বাচ্চাগুলোর ব্যাপারে আরেকটু কেয়ারফুল হতে পারতো না? রাতে এদের দরজা খুলে শোবার কি ছিল? আর আজ ওই উনাও গ্রামের ব্যাপারটা, গ্রামের বাচ্চাটাকে নিয়ে গ্রামের বাইরে যাবার কি দরকার ছিল বলতো? তার উপর আবার রাস্তার মধ্যে বাচ্চাটাকে একলা ফেলে দূর দূর, যত অপদার্থের দল সব। আরে ওরা কি আর এত বোঝে বল? কি বোঝে না? এরা সব সহজ সরল মানুষ রে, এত কি আর বোঝে? তাহলে এদের এমনটাই হওয়া উচিত। আচ্ছা, ওরা কি করবে বলতো? এই গরমের মধ্যে দরজা বন্ধ করে শোবে? ওরা আসলে এভাবেই প্রকৃতির মধ্যে। আর তাছাড়া আজকের ওই বাচ্চাটাকে হয়তো কারো কাছে রেখে যাবার মতো কেউ ছিল না, তাই হয়তো ওর মা। এই বাদ দে তো, তোর সাথে না তর্ক করে কোনো লাভ নেই। যাকে আমাদের দোষে তো আর যায়নি। এটা তুই একটা কি অদ্ভুত কথা বললি। কেন, কি এমন ভুল কথা বললাম আমি? শোন 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 শোন, শান্ত হ। বাজবুকে তো লাভ নেই। ছেলে চুরি বল বা হারানো বল, যাই হয়ে থাকুক, এসব কিন্তু আমরা এখানে আসার পর থেকেই শুনছি। তবে যাই বল, এই গ্রামের লোকগুলো সতর্ক হতে শেখেনি। আরে আমি তো সেই কথাই বলছিলাম। কি আর করা যাবে, যে কদিন আছি একটু খোঁজবার তো চেষ্টা করি। না ঘুরে এখন কি আর করব? না পেলেও কলকাতায় ফেরার সময় অন্তত আমাদের মনে কোনো ক্ষোভ তো থাকবে না। সেই এই অজানা বনে জঙ্গলে এর বেশি আমরা আর কি করব বল? বুঝলাম। চল কাল তবে রোটার্স ফোর্টেই যাওয়া যাক। হ্যাঁ বলিস বটে একখানা কথা, এই গরমে রোটার্স ফোর্টে উঠতে গেলে না প্রাণ বেরিয়ে যাবে। আর হ্যাঁ রে, সেদিনও জঙ্গলে বাঘ বেরিয়েছিল না, ভুলে গেলি? সত্যি বাবা, কি করে যে বলিস এরম কথা কে জানে। তবে আমি ভাবছি কি জানিস তো, তুই থাম, তোর আর ভেবে দরকার নেই। সতীশ, তোকে বলছি, তুই কি মনে করিস ফেরার পথে সন্ধে হয়ে গেলে আমরা ওই বন ভেঙে পাহাড় থেকে নিচে নামতে পারবো? আমাদের ঘরে মা বাবা আছে সতীশ। আহ দাঁড়া না, যত বাজে কথা। যা বাবা, বাজে কথা এটা। সতীশ, আমি ভাবছি পাহাড়ের ওপরে ছেলে নিয়ে গিয়ে কে তুলবে? আমার কিন্তু মনে হয় না, জানিস। আহা, দেখতে দোষ কি? ঠিক আছে দোস্ত, চলো, তোমার সঙ্গে আমি যাব। কেন, আমি কি যাবো না বলেছি নাকি? ঠিক হ্যাঁ, তুমিও চলো, এক যাত্রায় পৃথক ফলে লাভ কি? বলেছিস। আরে চল চল, আমাদের উপর রাগ করেই না হয়। পরের দিন সকালে 3 বন্ধুতে মিলে একেবারে নতুন উদ্যমে কাজে নামল। গ্রামের লোকজনদের ডেকে তাদের ছোট ছোট দলে ভাগ করে দিয়ে এক একটা দলকে এক এক দিকে তারা পাঠালো। তারপর নিজেরাও বেরিয়ে পড়ল। যে করেই হোক বাচ্চাগুলোকে খুঁজে বার করতেই হবে। নাহানপুরের এদিক সেদিক, ডিহিরি যাবার পথে, সোন নদের ধারে, কোনো জায়গায় তারা খুঁজতে বাকি রাখল না। কিন্তু না, কোথাও কোনো চিহ্ন নেই। বাচ্চাগুলো যে কোথায় গেল, আজব কাণ্ড। এখান থেকে রেল স্টেশন অনেক দূরে, সেখান থেকে ট্রেন ধরে কি বাচ্চাগুলো অন্য কোথাও চলে গেল? এমন একটা আশ্চর্য কল্পনা অবশ্য সুদীপ করেছিল, কিন্তু সতীশরা সেই কথা একেবারে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে। এখানকার গ্রামের 2-4 জন লোক হয়তো কাজে কর্মে স্টেশনে গেছে, ট্রেনেও চড়েছে, কিন্তু বাচ্চাগুলো ট্রেনে চড়তে একেবারেই অভ্যস্ত নয়। ওসবে তারা ভয় পায়। এ তো আর শহরের বাচ্চা নয় যে কথায় কথায় ট্রেনে চড়ে পালানোর ফন্দি আঁটবে। হিরেনের কথার যুক্তি সুদীপ মেনেও নিল। সেও ট্রেনের কথাটা এরপর একেবারে মন থেকে ঝেড়ে ফেলে দিল। কিন্তু আর কোথায় বা তারা খুঁজবে, সেটাই তো তাদের মাথায় আসছে না। আর সত্যি বলতে কি, জঙ্গলের ভেতর দিকটায় ঢুকতে ওদের বুক কাঁপছিল। সেদিনের মতো খোঁজা শেষ করে
ওরা ফিরে আসবে বলেই ভাবছিল। ঠিক এমন সময় দূর থেকে একজন লোককে ছুটে আসতে দেখল ওরা। কাছাকাছি এসে পড়তে তাকে চিনতে পারল সতীশ। এ তো বুধিয়া। সেই নিজের মাথার গামছাটা খুলে প্রাণপণে নাড়তে নাড়তে তাদের দিকে ছুটে আসছিল। বাবুজি, 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 বাবুজি! কি ব্যাপার বুধিয়া? কি ব্যাপার? লাইনে ট্রেন থামাবার মতো করে মাথার লাল গামছাটা নাড়াচ্ছ কেন? আর তুমি বা এখানে কি করছো? তোমার তো এখন... হ্যাঁ বাবুজি, আমার তো ডিহি বাজারে ঘোরার কথা ছিল। তাহলে আমি ওখানেই ছিলে। কালুয়া খবর বাতালে কি নাহারগড়ে নাকি ঝুমরির একটা পুতুল দেখা গেছে। হ্যাঁ, জঙ্গলের মধ্যেও পড়ে আছে বাবুজি। কালুয়ার ডর লেগেছে, ওতে হাত দেয়নি ও। কি বলছো তুমি? আমাকে ডেকে এনে দেখালো, আমিও হাত দিইনি বাবু। আপনারা পুলিশ কি মাফিক সব ঢুঁড়ছেন, তাই আমি খবর দিতে চলে এলাম। ভালো করেছো। ওখানকে যাবেন নাকি একবার বাবুজি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাবো। সে আর বলতে। চলো চলো, দেখি কি আছে ওখানে। হ্যাঁ হ্যাঁ, চ। বুধিয়ার সঙ্গে নাহারগড় জঙ্গলের দিকটাতেই ওরা চলল। এরপর সেদিকে এর আগে কখনো যায়নি তারা। এদিকের জঙ্গলটা একটু বেশি ঘন। দিনের বেলাতেই ঠিক করে আলো ঢোকে না, রাতের বেলা যে কি অবস্থা হয় সেটা বেশ বোঝাই যাচ্ছে। বাচ্চা তো দূরের কথা, এখানে বাঘ লুকিয়ে থাকলেও টের পাওয়া যাবে না। সতীশ বুধিয়াকে জিজ্ঞাসা করল, এমন একটা জঙ্গলে ঝুমরির পুতুলটা কি করে এলো? আচ্ছা, ও কি এখানে খেলাধুলা করতে আসতো? नहीं बाबूजी, कभी नहीं। एमन एक जंगले झुमरी जैसा इतना छोटा लड़का आसपे की करे, वही तो हम भी सोच रहा था। लेकिन वो गुड़िया देखार परे ही वो देखिए बाबूजी, वो देखिए। कोई कोথায়? वो उधर देखिए, वो पड़ी है शाल पेड़ के नीचे, दिखाई दिच्छे ना? বুধিয়ার আঙুল অনুসরণ করে এবার তিনজনেই দেখতে পেল, সত্যি তো পুতুলই বটে। সস্তা দামের প্লাস্টিকের একটা পুতুল উপুর হয়ে মাটিতে পড়ে আছে, একটা ছিটের ফ্রক। তবে আশ্চর্য কাণ্ড হলো পুতুলটা কবন্ধ, মানে তার মাথাটা কাটা, শুধু ধরটা পড়ে আছে। ব্যাপার কি, এমন একটা কবন্ধ পুতুল নিয়ে ঝুমরি খেলতো? বুধিয়াকে এবার সেই কথাটা জিজ্ঞাসা করতেই চমকে উঠল সে। ये बात तो हमार माथाते ही आसेनी। सত্যি तो गुड़ियार सर कहाँ गई? झुमरी ऐसा नहीं कर सकता। তাহলে এই গুড়িয়া এখানে এলো কি করে? আশেপাশে অনেক খুঁজেও পুতুলের মাথা কিংবা সন্দেহজনক আর কিচ্ছু পেল না তারা। সত্যি বলতে কি, পুতুলের ব্যাপারটা সুদীপ আর হিরেন খুব একটা আমলও দিল না। অমন সস্তার পুতুল এই গ্রামে কিছু নতুন নয়। তারা ভাবল কুকুর টুকুর হয়তো মুখে করে এনে জঙ্গলে ফেলে রেখেছে। নিজেদের মধ্যে টানাটানি করে তার মাথাটাও হয়তো কুকুরগুলোই ছিঁড়েছে। সন্ধেবেলা লজে ফিরে এসে তিনজনেই তুমুল ক্লান্ত হয়ে শুয়ে পড়ল। সারাদিন সেভাবে তাদের খাওয়া দাওয়াও কিছু হয়নি। খিদে আর ঘুমে তাদের অবস্থা তখন কাহিল। হিরেন বলল, চল ভাই, পরশু আমরা খসে পড়ি এখান থেকে। এই অনেক হলো এই ছুটি কাটানো আর বেড়ানো। এই ঝঞ্ঝাট না আমার আর ভালো লাগছে না। যথেষ্ট খোঁজাখুঁজি করেও বিশেষ লাভ হলো না। একটা বাচ্চারও খোঁজ পাওয়া গেল না। গ্রামের লোকজন তেমনই আতঙ্কে রইল। নিজেদের বাচ্চাগুলোকে ঘরে বন্ধ করে রেখে দিল বাকিরা। সে গ্রামের রাস্তায় একটা বাচ্চাও আর খেলে না। এমন দমবন্ধ পরিবেশে ঘোরা যায় নাকি? তিন বন্ধু মিলে ঠিক করল তারা ফিরে যাবে। সুদীপ, সতীশ আর হিরেন ব্যাগট্যাগ গুছিয়ে একটা লরিতে চেপে কলকাতার পথে রওনা হলো। পাথর বোঝাই লরি ছাড়া সে রাস্তায় যানবাহন বলতে তখন আর কিছুই নেই। পাহাড়ের গা কেটে লরি করে পাথর নিয়ে যাচ্ছে ডিহিরিতে। সেই লরিতেই ড্রাইভারের পাশে বসে ওরা তিনজন ফেরার পথ ধরল। পাথর বোঝাই করে লরি ছাড়তে বিকেল 5টা বেজে গেল প্রায়। পাহাড়ি জঙ্গলের পথে পাথর বোঝাই লরি বেশি জোরে যেতেও পারছিল না। তবে ঘরে ফেরার আনন্দে তিন বন্ধু যেন অনেকটা নিশ্চিন্ত এবার।
ডিমচা ও বোচাহির পাহাড়ের কাছে ছোট্ট পার্বত্য নদীর হাঁটু জল আস্তে আস্তে পেরিয়ে এগিয়ে চলল পাথর বোঝাই সে লরি। পথের দুধারে তখন হর্তুকি আর শাল মহুয়ার জঙ্গল। কি একটা পাখি ডাকছে ওপরে পাহাড়ের বনে। লরি চলেছে হু হু করে। রাত তখন প্রায় 7টা হবে। জঙ্গলের মধ্যে সন্ধে 7টা রাতই বটে। হঠাৎ লরির ড্রাইভার বলে উঠল, अरे वो क्या है बाबूजी? জঙ্গলের মধ্যে থেকে ধোঁয়ার মতো কিছু যে একটা বেরোচ্ছে সেটা আগেই মনে হয়েছিল, কিন্তু রাতের অন্ধকারে কেউ আর বিশেষ খেয়াল করতে পারেনি। তাছাড়া ফেরার তাড়ায় সকলেই তখন অন্যমনস্কও ছিল কিছুটা। লরি ড্রাইভারের কথায় এবার ভালো করে ওরা চেয়ে দেখল। সত্যিই তো কেমন যেন একটা আগুনের হলকা মতোই বেরোচ্ছে। আগুনের মতোই কি যেন একটা দপ করে উঠল, আবার কমে গেল। আগুনে কেউ ধুনো বা ওই রকম কিছু ছুঁড়ে দিলে আগুন যেমন দপ করে জ্বলে ওঠে, একদম সেই রকম। পাতা পোড়া গন্ধটাও এবার তাদের নাকে এসে ঠেকল। ইতিমধ্যেই ড্রাইভার লরি দাঁড় করিয়ে দিয়েছে। সুদীপ বলে উঠল, আরে আগুন জ্বলছে না? মনে হচ্ছে কেউ আগুন পোহাচ্ছে। বা তোর জন্য ভাত রান্না করছে। হিরেন, এসো দীপ, চল তো দেখি। ও ভাই, তুমি লরিটা সাইড করে দাঁড় করাও। जी हाँ बाबूजी। লরি থামিয়ে রাস্তার এক পাশে রাখা হলো। সুদীপ আর সতীশ নামল। পেছনে পেছনে হিরেন ও লরির ড্রাইভার। আগুন যখন আর কয়েক পা মাত্র দূরত্বে, ওরা অবাক হয়ে দাঁড়িয়ে গেল। অন্ধকার রাত, সোন-নদের ধারের কাশফুলের চর দূর থেকে সাদা কাপড় পরা প্রেতের মতো দেখাচ্ছে। সুদীপ, ওই দেখ শোন নদী, শোন না, ওর ধারে যাস না ভাই, ওদিকে কাশবনে বাঘ থাকতে পারে। তার চেয়ে ওই যে ওপাশে সিমেন্টের পাহাড়ের ওপর চল। ওটা বেলে পাথরের পাহাড়, স্যান্ডস্টোন। সিমেন্ট জিনিসটা বালির সঙ্গে আরো অনেক কিছু মিশিয়ে তৈরি করতে হয় হিরেন। তোর ভূতত্ত্বের জ্ঞান এখন তোর কাছেই রাখ। আরে এটা কিসের শব্দ? এই সুদীপ, আমরা আর এখন কিছু খুঁজতে যাব না, কিন্তু সোজা বাড়ি যাব, বাড়ি। বড় বড় বেলে পাথরের সেই পাহাড়ের তলায় ওরা গিয়ে দাঁড়ালো। এরপর আশপাশে হায়না ডাকছে। ওই জঙ্গলের মধ্যে অত রাতে 3 বন্ধুর শহুরে কানে সে ডাক যেন প্রেতের অট্টহাসির মতো লাগছিল। পাহাড়ের উপরে কলকাতার এক ভদ্রলোকের একটা বাংলো আছে, কিন্তু সেটা খালিই পড়ে থাকে। বাংলোর দরজা জানলায় ওই ধরেছে, কাঠের ফটকটা ভেঙে দুলছে কবজার গায়ে। ভূতের বাড়ি বলেই মনে হয়, তবে লোকে বলে ভূতও নাকি আছে। বড় বড় মহুয়া গাছের তলায় পাতা পোড়ানোর ছাই ঢিবি করে রাখা। পাতা পোড়া সে ছাইয়ের গন্ধ হাওয়ায় ভাসছে। ছাইয়ের উপরে সমানে পড়ে চলেছে শুকনো পাতা। তার উপর দিয়ে কি একটা জন্তু যেন খসখস শব্দ করে পালিয়ে গেল। হিরেন বলল, কিরে, কিসের শব্দ হলো? কি গেল ওটা? कुछ नहीं। কি? তেমন কিছু না, মনে হচ্ছে শেয়াল। হাঁটতে হাঁটতে সতীশ কিসে যেন হোঁচট খেল। পড়তে পড়তে সামলে নিল নিজেকে। হিরেন আর সুদীপ গুড়ি মেরে একটু এগিয়ে গেছে। সতীশের সঙ্গে আছে লরির ড্রাইভার। কিসে হোঁচট খেলো দেখতে গিয়ে নিচু হয়ে জঙ্গলের মাটি থেকে কি একটা কুড়িয়ে পেল সতীশ। নিচু করে মোবাইলের টর্চটা জ্বাললো এবার, আর জেলেই সে অবাক। এ তো একটা পুতুলের মুন্ডু। মুন্ডুটা কাটা। কাল জঙ্গলে যে কবন্ধ পুতুলটা পড়েছিল, এটা কি তার মুন্ডু? কিন্তু এটা এখানে কেন? কিছুই বুঝে উঠতে পারে না সে। ততক্ষণে আগুনের দিকে চেয়ে সতীশের প্রায় কথা বন্ধ হয়ে এসেছে। আগুনের সামনে একজন লম্বা চওড়া লোক রয়েছে তো, কিন্তু এত রাতে এমন গভীর জঙ্গলের কাছে একটা মানুষ কি করছে? তার কি প্রাণের ভয় নেই?
জঙ্গলের ভেতর থেকে একটা আওয়াজ আসছিল বটে, সেই আওয়াজটা এবার স্পষ্ট হলো। ওম ক্লিং হুম ফট, ওম ওং হ্রিং শ্রিং ক্লিং চামুন্ডাই বিচ্চে। সুদীপ হিরেনরাও কেমন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। লরিওয়ালা ঠকঠক করে কাঁপছে। এই লোকটা কে? এখানে কি করছে? পুতুলের মাথাটা এই জঙ্গলে এলো কি করে? তবে কি ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু? বাচ্চাগুলোকে নিয়ে সতীশের চোখের সামনে গোটা পৃথিবীটা যেন দুলছে এবার। সে আর ভাবতে পারল না। সুদীপের কাঁধটা খামচে ধরে সতীশ বলল, ওই দেখ, আগুনের সামনে লোকটাকে দেখ, কেমন অদ্ভুত রকমের লম্বা না? হ্যাঁ রে, হ্যাঁ, কি যেন একটা নাচছে যাচ্ছে, দেখ আগুনের উপরেই। हाँ बाबूजी। এই লোকটা তো লাল কাপড় পরে আছে রে। এ কি সন্ন্যাসী নাকি? দিনের বেলায় বাঘের ভয়ে এদিকে কেউ আসে না, আর রাতে সন্ন্যাসী এসে থাকবে কেন? ওদের কি প্রাণের ভয় নেই নাকি? এই সুদীপ, আর এগোতে হবে না বলছি না। দাঁড়া না, লোকটা সত্যি অদ্ভুত লম্বা তো। আরে আরে ওরকম উবু হয়ে বসে কি वो করছে? क्या है बाबूजी? হাতে हाँ हाँ। কালো মতো কি রে সুদীপ? কালো কাপড়ের বান্ডিল মনে হচ্ছে না? এই আরে ব্ল্যাক ম্যাজিক টেজিক করছে নাকি? সতীশ, সতীশ, কালো বান্ডিলটা থেকে একটা ছোট হাত ঝুলছে, দেখ। হ্যাঁ রে, আরে হ্যাঁ, আরে এ তো একটা বাচ্চা ছেলে মনে হচ্ছে রে। বাচ্চা ছেলে সতীশ। ভয়ে বিস্ময়ে হাঁ হয়ে তিনজনেই সেখানে দাঁড়িয়ে রইল। আর এক পাও কেউ সাহস করে এগোতে পারল না। একটু দূরে সেই অতি দীর্ঘাকার বিকট দর্শন লোকটাকে রাক্ষসের মতো দেখাচ্ছে। তান্ত্রিকের মতো সাজ তার, কপালে সিঁদুরের 3টে লম্বা দাগ, যাকে ত্রিপুণ্ডরক বলে। মাথায় বিশাল চটা, লম্বা দাড়ি বুক পর্যন্ত নেমেছে। লোকটা অগ্নিকুণ্ডের উপর একটা বাচ্চা ছেলেকে 2 হাতে ধরে ঝলসে পোড়াচ্ছে, আর মুখে অনর্গল কি সব অদ্ভুত মন্ত্র উচ্চারণ করে যাচ্ছে। বাতাসে মরা পোড়ার বিকট গন্ধ। এদিকে গোটা দলটা হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। কারো মুখে একটা কথাও নেই, যেন নড়তে পর্যন্ত ভুলে গেছে তারা। গভীর রাত, নির্জন পাহাড় জঙ্গল, হায়নার হাসি, লোকালয় নেই কোথাও। সামনে ওই নররাক্ষস আর তার সেই দাও দাও আগুন। কয়েক মুহূর্ত ওই রকম মোহগ্রস্ত অবস্থায় নিস্তব্ধ নিশ্চলভাবে কেটে গেল সবার। তারা যে এগোতে এগোতে সেই অগ্নিকুণ্ড আর তান্ত্রিকের অত কাছে গিয়ে পড়েছে, সে কথা তাদের নিজেদেরই আর খেয়াল নেই। হঠাৎই সেই তান্ত্রিক ঘাড় ঘুরিয়ে তাদের দিকে তাকালো। চোখ দুটো ধকধক করছে, ঠিক যেন শুধু চাউনি দিয়েই ভস্ম করে দেবে তাদের। খানিকটা একভাবে তাকিয়ে রইল, আর তারপর যেন কিছুটা বিরক্ত হয়েই সেই আধা ঝলসানো ছেলেটাকে তাদের চোখের সামনেই কাঁধে ফেলে নিল। ঠিক যেমন ভাবে লোকে গামছা কাঁধে নেয়, তেমনই সহজ অনায়াস ভঙ্গিতে। আর তারপর কোনো দিকে একটুও না তাকিয়ে গম্ভীর মুখে ধীর পায়ে অন্ধকার বনের ওপারে অদৃশ্য হয়ে গেল। সতীশ প্রথম কথা বলে উঠল, আচ্ছা, ওই বাচ্চাটা বুধিয়ার ছেলে না তো? কে জানে। তার মানে গ্রামের হারিয়ে যাওয়া বাচ্চাগুলো এখন তান্ত্রিকের কবলে। চলে আয় সুদীপ, হিরেন, চলে আয় ভাই। আর এক মুহূর্ত এখানে নয়, এই জায়গাটা সাংঘাতিক। এরা সব পারে, চলে আয়। সুদীপ পা চালা, তাড়াতাড়ি তাড়াতাড়ি গাড়িতে ওঠ। আরে ভাই, তুমি কি দেখছো? সুদীপ, গাড়ি ছাড়ো। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছেলেধরা গল্প অবলম্বনে গল্প তান্ত্রিকের কবলে।
নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।